প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের অ্যাকাউন্টিং পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন নং 3 দশম অধ্যায় থেকে। আগেই বলে রাখা ভালো, এখন আমাদের পাঠ্য বইয়ের মধ্যে যে প্যাটার্নে সৃজনশীল প্রশ্নটা এসেছে সেই প্যাটার্নের সৃজনশীল প্রশ্নটা কিন্তু তোমাদের এখন যারা আমাদের 26 সালের শিক্ষার্থীরা আছে এসএসসি তাদের প্রশ্নের প্যাটার্নের সাথে কিন্তু একদমই মিলছে না। তো দশম অধ্যায় থেকে আমাদের যে প্রশ্নটা আসবে অর্থাৎ আর্থিক বিবরণী প্রস্তুতকরণ থেকে পুরোপুরি একটা সৃজনশীলের মতো করেই মানে একটা প্রশ্নই থাকবে এবং এখানে কোনো সৃজনশীল প্যাটার্ন থাকবে না। পুরোপুরি একটা রেওমিল থেকে একটাই আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে। এখান থেকে তোমার পার্ট থাকতে পারে, যেমন বলা থাকতে পারে বিশদায় বিবরণী প্রস্তুত করো অথবা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। পুরো আর্থিক অবস্থার বিবরণী বা পুরো বিশদায় বিবরণীর জন্যই তোমার মার্কস থাকছে 20। তাই বুঝতেই পারছো খুবই গুরুত্ব সহকারে আমাদের পুরো আর্থিক অবস্থার বিবরণীটা আমাদের এখন শিখতে হবে। আচ্ছা, তো সেই আর্থিক অবস্থার বিবরণী শিখতে গেলে আমাদের এই বইয়ের সৃজনশীলগুলো খুবই গুরুত্বপূর্ণ। পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্নটি থাকে সেগুলো, তো আজকে আমরা তার মধ্যে থেকে প্রশ্ন নাম্বার 3 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে আমরা প্রশ্নটা এবং এটার সমন্বয়গুলো একটু মার্কিং করে ফেলবো, তাহলে আমাদের কিন্তু পুরো কোশ্চেনটা সলভ করতে আরও সহজ হবে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রয় এবং পাওনাদার একসাথে আছে। ক্রয় হচ্ছে ডেবিট সাইডের এবং পাওনাদার হচ্ছে ক্রেডিট সাইডের জন্য। তারপরে দেনাদার এবং বিক্রয়ও একসাথে দেওয়া আছে। বহি পরিবহন এবং বহি ফেরত, যদি এটা একটু বলি, দেখো বহি পরিবহন মানে হচ্ছে আমাদের বিক্রয় পরিবহন, ঠিক আছে। আর এখানে বহি ফেরত বলতে বোঝানো হয়েছে ক্রয় ফেরতকে। তাহলে দেখো দুইটা কিন্তু দুই কথা হয়ে গেল, একটা হচ্ছে বিক্রয় পরিবহন আর একটা হচ্ছে ক্রয় ফেরত। এরপর দেখো 15% ব্যাংক জমাতিরিক্ত, তার মানে ব্যাংক জমাতিরিক্তের উপর আমাদের আবার একটা 15% সুদ দিতে হবে, যেটা কিনা আমরা 31/1 তার মানে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে এটা আমাদের কাউন্টিং শুরু হয়েছে। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমরা এটা ব্যবহার করা শুরু করেছি। সো সুদ যখন ধরবো ফেব্রুয়ারি মাস থেকে আমাদের সেটার ব্যবহার শুরু হয়ে যাবে। তারপর দেখো পরবর্তীতে দেখতে পাচ্ছি মূলধন, অগ্রিম ভাড়া, ব্যাংক চার্জ ও ঋণ সঞ্চিতি একসাথে দেওয়া আছে। নগদ বাট্টা দেওয়া আছে। এবার দেখো নগদ বাট্টা বলতে বোঝানো হয়েছে প্রদত্ত বাট্টা এবং প্রাপ্ত বাট্টা। তো প্রদত্ত বাট্টা হচ্ছে ডেবিট সাইডেরটা এবং প্রাপ্ত বাট্টা হচ্ছে ক্রেডিট সাইডেরটা। তারপর ইজারা সম্পত্তি দেওয়া আছে 8 বছরের জন্য। তো সবগুলো আমরা দেখে নিলাম। এখন আমরা একটু আমাদের সমন্বয় নিয়ে আলোচনা করব। তো সমন্বয় একটু আমরা দেখি কি কি সমন্বয় আছে। দেখো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি অবিকৃত পণ্যের মূল্য। অবিকৃত পণ্যের মূল্য বলতে বোঝানো হয়েছে সমাপনী মজুদ পণ্য। এখন দেখো সমাপনী মজুদ পণ্য যাতে আমরা ভুলে না যাই সেজন্য আমরা প্রশ্নের মধ্যে সমাপনী মজুদ পণ্য এভাবে একটু লিখে রাখার চেষ্টা করব, যাতে পরবর্তীতে এটা দেখলেই আমাদের সরাসরি মনে পড়ে যায় যে সমাপনী মজুদ পণ্য 63,500 টাকার একটা অ্যামাউন্ট আছে। তারপরে অগ্রিম ভাড়া 6,000 টাকা উত্তীর্ণ হয়েছে। অগ্রিম ভাড়া কোথায়? এই যে দেখো এখানে অগ্রিম ভাড়ার অ্যামাউন্ট দেওয়া আছে। সো এখানে আমরা লিখে রাখবো আমাদের 2 নাম্বার সমন্বয়। তারপর 3 নাম্বার সমন্বয় বলছে কুড়িনের পরিমাণ 3,000 টাকা। কুড়িন শুধুমাত্র নতুন কুড়িন, এটার পরিমাণ দেওয়া আছে 3,000, আবার কুড়িন সঞ্চিতি দেওয়া আছে 5%। সো এই যে কুড়িন সঞ্চিতি এটার সাইডে আমরা লিখে রাখবো 3, যাতে আমরা বুঝতে পারি কুড়িন সঞ্চিতির সাথে আরও কুড়িন সঞ্চিতি কুড়িন এগুলো আমাদের অ্যাড করতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি সবগুলো সমন্বয় দেখে ফেললাম। এখন আমরা চলে যাব আমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে। ওকে, দেখো সৃজনশীল প্রশ্নের মধ্যে কতে বলা হয়েছে বিকৃত পণ্যের ব্যয় বের করো। তো প্রথমে আমরা একটু রিমাইন্ড করি বিকৃত পণ্যের ব্যয় আমরা কিভাবে বের করি। প্রথমে আমাদের একটা প্রারম্ভিক মজুদ পণ্য নিয়ে আসতে হয়, তারপরে প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে আমরা যোগ করে দিই ক্রয় এবং এখান থেকে মাইনাস করে দিই সমাপনী মজুদ পণ্য। সো এইটুকু হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করার কাজ। এখন তাহলে আমরা আমাদের কি করব, আমাদের সুন্দর ছকটা করে ফেলবো।
তো আমাদের এখানে কিন্তু বিবরণ টাকা টাকা, একটা বিবরণ এবং দুইটা টাকার ঘর, এই ছকটা করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের আনতে হবে কি প্রারম্ভিক মজুদ পণ্য, তারপর ক্রয়, তারপর হচ্ছে সমাপনী মজুদ পণ্য। কিন্তু আনফর্চুনেটলি দেখো এখানে কিন্তু আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য নামে কোনো এন্ট্রি নেই এই রেওয়া মিলটার মধ্যে। সো আমরা স্টার্ট করব ক্রয় থেকে। দেখো ক্রয় এখানে দেওয়া আছে কত, ক্রয় দেওয়া আছে 1,50,000 টাকা। তো প্রথমে আমরা লিখে ফেলি ক্রয়ের পরিমাণ যেটা দেওয়া আছে 1,50,000 টাকা। এখন তাহলে আমরা কি করব, নিট ক্রয়ের পরিমাণটা বের করব, কারণ এখানে আমাদের দেখো একটা বহি ফেরত দেওয়া আছে, রাইট? সো বহি ফেরত মানে আমরা বলেছিলাম কি ক্রয় ফেরত, তার মানে ক্রয় থেকে আমার এই বহি ফেরত বা ক্রয় ফেরত এটাকে মাইনাস করতে হবে। তাহলে দেখো ক্রয় ফেরতটা কত দেওয়া আছে, 6,500 টাকা। তাহলে এখন আমরা কি করব, এই যে ক্রয় বের করলাম, ক্রয় থেকে মাইনাস করে দিব বহি ফেরত। তাহলে বহি ফেরত কত পেয়েছি, 6,500 টাকা। তাহলে আর দেখো আর কিন্তু এখানে ক্রয় রিলেটেড কোনো সমন্বয় নেই, শুধু একটাই ছিল, তাহলে এইটাই আমরা এখান থেকে মাইনাস করে দেব। তাহলে মাইনাস করলে পেয়ে যাচ্ছি হচ্ছে 1,43,500 টাকা, 1,43,500। এবার কি করতে হবে দেখো, এবার কিন্তু আর কোনো আদার্স খরচও নেই, ক্রয় রিলেটেড কিছু নেই, শুধুমাত্র সমাপনী মজুদ পণ্যটা আছে। সো আমরা এখানে সমাপনী মজুদ পণ্যটা মাইনাস করব, সমাপনী মজুদ পণ্য। তাহলে সমাপনী মজুদ পণ্য দেখো এখানে কত দেওয়া আছে, এখানে সমাপনী মজুদ পণ্য বলা হয়েছে 63,500 টাকা, এই যে আমরা কিন্তু অলরেডি লিখেই রেখেছি। তাহলে 63,500 টাকা আমাদের এখান থেকে মাইনাস করতে হবে, তাহলে যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। সো এখান থেকে আমরা মাইনাস করছি 63,500 টাকা, তাহলে আমরা অ্যান্সারটা কত পাচ্ছি, 80,000 টাকা। ঠিক আছে, তাহলে 80,000 টাকা এটা হচ্ছে আমাদের কত হলো, বিক্রিত পণ্যের ব্যয়। তারপর চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন, তার মানে খ নাম্বার প্রশ্ন। এখন দেখি খ নাম্বার প্রশ্নে কি বলছে। খ নাম্বার প্রশ্নে বলছে মোট মুনাফা 47,000 টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। এখন দেখো বিশদ আয় বিবরণী তো বিক্রয় থেকে স্টার্ট হয়, কিন্তু আমাদের এখানে মোট মুনাফা পর্যন্ত কাজ করে দেওয়া আছে, তার মানে আমরা মোট মুনাফার পরবর্তী যে অংশগুলো আছে সেই অংশগুলো করব। এখন তাহলে আবার একটু আমরা চেক করি মোট মুনাফার পরে আমাদের কি কি করতে হবে। সো মোট মুনাফা এখান থেকে আমাদের কি করতে হয়, প্রথমে মাইনাস করতে হয় পরিচালন ব্যয়, তারপর আমাদের কি করতে হয়, এটার সাথে যোগ করতে হয় অন্যান্য আয়, অন্যান্য আয়। এরপর আমরা কি করি, এরপর এখান থেকে আমরা মাইনাস করি অন্যান্য ব্যয়, তাহলে কিন্তু আমরা নিট মুনাফা পেয়ে যাই এবং আমাদের পুরো বিশদ আয় বিবরণী প্রস্তুত হয়ে যায়। তাহলে এই কাজটাই কিন্তু এখন আমরা করব। সো যেহেতু মোট মুনাফা 47,000 টাকা লেখা আছে, আগে আমরা কি করব, আগে আমরা ছকের মধ্যে মোট মুনাফাটা লিখে ফেলবো। তাহলে দেখো মোট মুনাফা আমাদের দেওয়া আছে 47,000 টাকা। সো এটা আগে লিখি, মোট মুনাফা 47,000 টাকা। এরপর আমরা কি করব, আমরা বাদ দিব পরিচালন ব্যয়, বাদ পরিচালন ব্যয়। ওকে, তাহলে এখন আমাদের খুঁজতে হবে কি কি পরিচালন ব্যয় আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। একদম সিরিয়ালে আমরা করার চেষ্টা করব, তাহলে আর ওলট পালটও হবে না, আবার কোনোটা মিসও যাবে না। তো দেখো প্রথমে কিন্তু আর কোনো পরিচালন ব্যয় নেই, পরিচালন ব্যয় স্টার্ট হচ্ছে যে এখান থেকে। সো এখানে দেওয়া আছে কত দেখো, বহি পরিবহন 15,500 টাকা। তাহলে আমরা লিখে ফেলি, আমরা পেয়ে গেছি বহি পরিবহন। বহি পরিবহন বলতে বোঝানো হয় বিক্রয় পরিবহন, তাহলে আমরা পেয়েছি বহি পরিবহন। তাহলে বহি পরিবহন আমরা লিখব 15,500 টাকা। এবার চলে যাই পরবর্তীতে। তারপর দেখো এই সিরিয়ালের পরে আমরা পেয়ে যাচ্ছি কত, এই যে একদম সবার শেষে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নগদ বাট্টা। দেখো এখানে কিন্তু আমরা একটা বাট্টার পরিমাণ পেয়ে যাব, তাই না? বাট্টার পরিমাণটা কত, এই যে 7,500 টাকা। কারণ কি দেখো এই যে বাট্টাটা, এই বাট্টা হচ্ছে প্রদত্ত বাট্টা এবং প্রদত্ত বাট্টাটা আমাদের পরিচালন ব্যয়ের একটা অংশ। তাহলে এখানে আমরা প্রদত্ত বাট্টা লিখব, প্রদত্ত বাট্টা কত ছিল, অ্যামাউন্টটা ছিল 7,500 টাকা। তাহলে 7,500 টাকা।
ওকে, লিখে ফেললাম। এবার দেখি আমাদের আর বাকি কি কি আছে। আচ্ছা, তারপর দেখো এখানে অগ্রিম ভাড়াও কিন্তু একটা আছে এবং এটার সাথে একটা সমন্বয় আছে। তো সেই সমন্বয়টাই আমাদের এখানে দরকার। এখানে বলা হয়েছে অগ্রিম ভাড়ার ৬,০০০ টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাহলে যতটুকু মেয়াদ উত্তীর্ণ হয়েছে ঠিক ততটুকুই কিন্তু আমাদের এখানে আনতে হবে। তাহলে দেখো অগ্রিম ভাড়ার যতটুকু মেয়াদ উত্তীর্ণ সেটাই কিন্তু ভাড়া খরচ হয়ে গেছে। এখন এই হিসাবটা আমরা একটু দেখিয়ে দিব। দেখো এখানে আর হিসাব তেমন কিছু নেই, জাস্ট হচ্ছে এই যে ৬,০০০ টাকা, তার মানে এই যে এখানে ৬,০০০ টাকা লেখা আছে, বলা হয়েছে ৬,০০০ টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। সো এইটাই আমরা এখানে দেখিয়ে দিব। তাহলে দেখো ভাড়া খরচ আমরা পেয়েছি কত, ৬,০০০ টাকা। আচ্ছা, তারপর চলে যাচ্ছি পরবর্তীতে। এরপর দেখো আমরা এখানে একটা ব্যাংক চার্জ পেয়ে যাচ্ছি। আমরা এখানে একটা ব্যাংক চার্জ দেখতে পাচ্ছি, ব্যাংক চার্জের পরিমাণ হচ্ছে ২,০০০ টাকা। তারপর আবার কিন্তু আমাদের কুড়িন সঞ্চিতির একটা হিসাব বাকি আছে। তো প্রথমে আমরা আগে যেগুলো সিঙ্গেল আছে সেগুলো একটু লেখা শেষ করে ফেলি। তাহলে দেখো ব্যাংক চার্জ আমরা কত পেয়েছি, ব্যাংক চার্জ আমরা পেয়েছি ২,০০০ টাকা, রাইট? সো ব্যাংক চার্জ আমরা এখানে পেয়ে যাচ্ছি ২,০০০ টাকা। আচ্ছা, তারপরে দেখো ইজারার একটা অবলোপনের বিষয় আছে। কারণ কি, দেখো ইজারা সম্পত্তির এখানে বলা হয়েছে ৮ বছরের জন্য, ইজারা সম্পত্তি ৮ বছরের জন্য। তার মানে প্রত্যেক বছরে কিন্তু আমাদের এটা একটা অবলোপন হয়ে যাচ্ছে। তো এই অবলোপনটা আমরা কিভাবে বের করব? আমরা যদি এই ১,২০,০০০ টাকাকে ৮ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ইজারা সম্পত্তির একটা অবলোপন পেয়ে যাব। তাহলে ইজারা সম্পত্তির অবলোপন এটা আমরা কিভাবে বের করছি, ১,২০,০০০ টাকা, এটাকে আমরা যদি ১ দ্বারা গুণ এবং ৮ দ্বারা ভাগ এবং ১ দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা এখানে অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখি ১,২০,০০০ টাকা, এটাকে যদি আমরা ৮ দিয়ে ভাগ করি তাহলে অবলোপন পেয়ে যাচ্ছি ১৫,০০০ টাকা। তাহলে দেখো রেওয়া মিলের মধ্যে যেগুলো ছিল প্রায় প্রত্যেকটা পরিচালন ব্যয় আমাদের হয়ে গেছে, শুধুমাত্র কুড়িনের হিসাবটা বাকি আছে। আচ্ছা, কুড়িন সম্পর্কে আমরা কিন্তু একটা জিনিস একটু মাথায় রাখবো, কুড়িনের ৪টা টাইপ হতে পারে। একটা হয় নতুন কুড়িন। তো প্রথমে আমরা কি করব, নতুন কুড়িন যেটা রেওয়া মিলে দেওয়া থাকে না, যেটা সমন্বয়ে দেওয়া থাকে, সেটাকে আমরা সাধারণত নতুন কুড়িন বলি। সমন্বয়ে যা যা দেওয়া থাকবে কুড়িন সঞ্চিতি, সেগুলোকে আমরা নতুন হিসেবে লিখি। আর রেওয়া মিলে যা দেওয়া থাকে যেগুলো, সেগুলোকে আমরা পুরাতন হিসাবে লিখি। তাহলে নতুন কুড়িন এটার সাথে আমরা যোগ করে দেব নতুন কুড়িন সঞ্চিতি, তারপরে আমরা বিয়োগ করে দেব পুরাতন কুড়িন সঞ্চিতি। এখন দেখো যদি আবার পুরাতন কুড়িন দেওয়া থাকে তখন কি হবে, তখন কিন্তু ওই পুরাতন কুড়িনটা একদম শুরুতে, তার মানে নতুন কুড়িনের সাথে সেই পুরাতন কুড়িনটা যোগ হয়ে যাবে। তাহলে দেখো এই ৩টা যোগ, তার মানে নতুন কুড়িন, পুরাতন কুড়িন, নতুন কুড়িন সঞ্চিতি, ৩টা আমাদের যোগ করতে হবে। এবং পুরাতন কুড়িন সঞ্চিতি নামে যদি কোনো কিছু থাকে, তার মানে রেওয়া মিলের মধ্যে যদি কোনো পুরাতন সঞ্চিতি থাকে, কুড়িন সঞ্চিতি থাকে, সেক্ষেত্রে সেটাকে আমরা বিয়োগ করে দিব। এখন দেখো এই যে রেওয়া মিলের মধ্যে একটা কুড়িন সঞ্চিতি দেওয়া আছে, সেটা হচ্ছে ৩,৫০০ টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের পুরাতন, ঠিক আছে? তাহলে রেওয়া মিলে যেটা থাকবে সেটাকে আমরা পুরাতন ধরবো, আর সমন্বয়ের মধ্যে যেটা থাকবে সেটাকে আমরা নতুন ধরবো। তার মানে এই যে এখানে ৩ নাম্বার সমন্বয়ের মধ্যে যে ৩,০০০ টাকা কুড়িন বলা আছে, এটা হচ্ছে নতুন কুড়িন, ঠিক আছে? তাহলে এটা হলো নতুন কুড়িন। আর এই যে এখানে আমাদের ৫% কুড়িন সঞ্চিতির ব্যবস্থা করতে বলা হয়েছে, তার মানে ৫% কুড়িন সঞ্চিতি ধরতে হবে, এইটাকে আমরা বলতে পারি নতুন কুড়িন সঞ্চিতি, ঠিক আছে? তাহলে নতুন কুড়িন সঞ্চিতি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম নতুন কুড়িন হচ্ছে ৩,০০০ টাকা, ৫% নতুন কুড়িন সঞ্চিতি ধরতে হবে। এখন এই যে ৫%, এটা তো পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে এই অ্যামাউন্টটা কত আসে এটা একটু আমরা প্রথমে দেখে নিই। দেখো এটা একটু আলাদাভাবে আমরা একটু বুঝে নেই, তাহলে আমাদের জন্য কি আরও সুবিধা হবে। আচ্ছা দেখো এখানে আমাদের প্রথমে দেওয়া আছে কি
নতুন কুরিন মানে রেওয়া মিলে বাইরে যেটা আছে, সমন্বয়ের মধ্যে যেটা আছে, সেটা বলা হয়েছে 3000 টাকা। এরপর বলা হয়েছে 5% আমাদের কুরিন সঞ্চিতি ধরতে হবে। এখন সাধারণত আমরা কুরিন সঞ্চিতি ধরি কিসের উপরে? নিট দেনাদারের উপরে। তাহলে আমাদের এখন দেখতে হবে দেনাদারের পরিমাণটা কত আছে। দেখো দেনাদার এখানে দেওয়া আছে ৭৩,০০০ টাকা। সো আমরা যদি কুরিন সঞ্চিতি ধরতে চাই তাহলে কি করব? এই যে দেনাদার দেওয়া আছে, দেনাদার থেকে নতুন কুরিনের পরিমাণ, শুধুমাত্র নতুন কুরিনের পরিমাণটাকে মাইনাস করব। মাইনাস করার পরে কত আসছে দেখো, ৭০,০০০ টাকা আসছে। এখন এই ৭০,০০০ টাকার ওপরে তুমি যদি 5% করো তাহলেই কিন্তু তুমি তোমার নতুন কুরিন সঞ্চিতিটা পেয়ে যাচ্ছ। তাহলে দেখো ৭০,০০০ টাকা, এটার ওপর যদি আমরা 5% করি, আমাদের নতুন কুরিন সঞ্চিতি, নতুন কুরিন সঞ্চিতি, তাহলে নতুন কুরিন সঞ্চিতি আমরা কত পেয়ে যাচ্ছি? নতুন কুরিন সঞ্চিতি আমরা পেয়ে যাচ্ছি ৩৫০০ টাকা। তাহলে আবার একটু রিপিট করছি, দেখো নতুন কুরিন পেয়েছি ৩০০০ টাকা, যেটা সমন্বয়ে দেওয়া ছিল, এবং আমরা যদি 5% কুরিন সঞ্চিতি নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের দেনাদার থেকে কুরিনের পরিমাণটা মাইনাস করে নিট দেনাদার বের করতে হবে। নিট দেনাদার আমরা কত বের করেছি? নিট দেনাদার বের করলাম ৭০,০০০। এখন এই নিট দেনাদারের উপর 5% করলেই আমাদের নতুন কুরিন সঞ্চিতি তৈরি হয়ে যাবে। তাহলে নতুন কুরিন সঞ্চিতি আমরা তৈরি করলাম ৩৫০০ টাকা। ওকে, তাহলে নতুন কুরিন সঞ্চিতি দেখলাম, নতুন কুরিন দেখলাম। তাহলে এখন কুরিন খরচ হিসেবে কত টাকা আমরা লিখব পরিচালন ব্যয়ে, এটারও কিন্তু একটা সূত্র আমি বললাম। সেটা হচ্ছে প্রথমে আমরা যোগ করব পুরাতন কুরিন, যেটা রেওয়া মিলে দেওয়া থাকবে। পুরাতন কুরিনের সাথে যোগ করে দিব নতুন কুরিন, তার মানে যেটা সমন্বয়ে দেওয়া থাকবে, এবং এটার সাথে যোগ করে দিব নতুন কুরিন সঞ্চিতি, যেটা আমরা মাত্র বের করলাম, নতুন কুরিন সঞ্চিতি। এবং সবার শেষে আমাদের বিয়োগ করতে হবে পুরাতন কুরিন সঞ্চিতি। পুরাতন কুরিন সঞ্চিতি শুধুমাত্র একটাই বিয়োগ, আর বাকি 3টা যোগ। ঠিক আছে? সো এই সিরিয়ালটা যদি আমরা মনে রাখি, এই 4টা বিষয় মনে রাখলে কুরিন খরচ বের করা কিন্তু আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা কি কি পেয়েছি আগে সেটা একটু আইডেন্টিফাই করি। এখানে আমরা পুরাতন সঞ্চিতি পেয়েছি ৩৫০০ টাকা, নতুন কুরিন পেয়েছি ৩০০০ টাকা, আর এই 5% বের করে মাত্র পেয়েছি ৩৫০০ টাকা। তার মানে নতুন কুরিন ৩০০০ টাকা, নতুন কুরিন সঞ্চিতি ৩৫০০ টাকা, আবার পুরাতন কুরিন সঞ্চিতিও ৩৫০০ টাকা। এখানে কোনো পুরাতন কুরিন নেই। সো যেটা নেই সেটাকে আমরা স্কিপ করব, বাকি মানগুলো নিয়ে আমরা কাজ শুরু করব। ওকে, তাহলে আমরা আবার আমাদের এই বিশদায় বিবরণীতে ফিরে যাই। এখানে আমাদের এখন এই হিসাবটাকেই লিখতে হবে। তাহলে এখন আমরা কি করব? প্রথমে লিখব নতুন কুরিন। নতুন কুরিন আমরা পেয়েছি ৩০০০ টাকা। এবার এটার সাথে যোগ করে দিব নতুন কুরিন সঞ্চিতি। নতুন কুরিন সঞ্চিতি আমরা কত পেয়েছি? ৩৫০০ টাকা। তাহলে টোটাল যদি আমরা যোগ করে দিই পেয়ে যাচ্ছি ৬৫০০ টাকা। এখন আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে পুরাতন কুরিন সঞ্চিতি। পুরাতন কুরিন সঞ্চিতি, তাহলে পুরাতন কুরিন সঞ্চিতিও আমরা পেয়ে গেছি ৩৫০০ টাকা। তো এখন যদি আমরা এটা থেকে এটা মাইনাস করি তাহলে দেখো অ্যান্সার কত পাচ্ছি? ৩০০০ টাকা। তাহলে এই ৩০০০ টাকা হচ্ছে আমাদের কুরিন বাবদ খরচ। এখন দেখো অলরেডি কিন্তু সবগুলো পরিচালন ব্যয় আমরা এখানে যুক্ত করে ফেলেছি, শুধু একটা ব্যয় আমাদের বাকি আছে, সেটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্তের জন্য একটা সুদ, যেটা আমাদের চলে যাবে অন্যান্য ব্যয়ের মধ্যে। এবং আরেকটা অন্যান্য আয় আমরা দেখতে পাচ্ছি নগদ বার্তার প্রদত্ত বার্তাটা, ঠিক আছে, প্রাপ্ত বার্তাটা। এখানে প্রাপ্ত বার্তা আমরা একটা পেয়ে যাচ্ছি, আরেকটা পেয়ে যাচ্ছি সুদ, যেটা অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে। বাকি প্রত্যেকটাই কিন্তু আমরা অন্তর্ভুক্ত করে ফেলেছি। সো এখন আমরা কি করব? আমাদের এই প্রত্যেকটা ব্যয় এখানে যোগ করে ফেলতে হবে। তাহলে আমরা একটু দেখি কত আসে। ১৫,৫০০, তারপরে দেখে নেই ৭,৫০০, ৬,০০০, ২,০০০, ১৫,০০০ এবং
3000। তাহলে দেখো এখানে আমরা যদি টোটাল পরিচালন ব্যয় বের করতে চাই, আমরা এখানে টোটাল পরিচালন ব্যয়ের পরিমাণ পাচ্ছি 49,000। তাহলে এখন আমরা কি করব, আমরা একদম শুরুতে যে নগদ মোট মুনাফার পরিমাণ দেখেছিলাম, মোট মুনাফা পরিমাণ আমাদের দেওয়া ছিল 47,000 টাকা। এখন সেই 47,000 সাথে আমরা কি করব, 49,000 এটা কি করব, বিয়োগ করে দিব। বিয়োগ করলে কিন্তু আমাদের এখানে দেখো একটা ক্ষতি চলে আসছে। তাহলে ক্ষতির পরিমাণটা কত আসছে, ক্ষতির পরিমাণটা আসছে 2,000 টাকা। ক্ষতির পরিমাণ আসছে 2,000 এবং সেটার নাম আমরা দিতে পারি পরিচালন ক্ষতি। তাহলে এখানে আমরা পরিচালন ক্ষতি কত পেয়ে যাচ্ছি, 2,000 টাকা। এখন তাহলে আমরা দেখে নেব অন্যান্য আয়। যেহেতু আমরা পরিচালন ক্ষতি অলরেডি বের করে ফেলেছি, তাহলে এখন আমরা দেখব অন্যান্য আয়ের মধ্যে আমাদের কি কি যায়। সো এখানে আমরা দেখো একটা অন্যান্য আয় পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে প্রাপ্ত বার্তা, যেটা কিনা আছে 11,000 টাকা। তাহলে দেখো পরিচালন ক্ষতি আমরা 2,000 টাকা পেয়েছি। সো এখন আমরা কি করব, এটার সাথে যোগ করব অন্যান্য আয়। তাহলে অন্যান্য আয়ের মধ্যে দেখো কিন্তু একটাই আছে, সেটা হচ্ছে প্রাপ্ত বার্তা। তাহলে প্রাপ্ত বার্তা আমরা কত পাচ্ছি, প্রাপ্ত বার্তা আমরা পেয়ে যাচ্ছি 11,000। সো যেহেতু একটাই এখানে আছে, তাই আর আমরা অন্য কিছু এখানে আনলাম না। এখন 11,000 প্লাস আর মাইনাস হচ্ছে 2,000, তাহলে দেখো কত পেয়ে যাচ্ছি, 9,000 টাকা। এখন কি করব, এখন এটা থেকে মাইনাস করব অন্যান্য ব্যয়। তাহলে কিন্তু আমরা আমাদের যে নিট মুনাফার পরিমাণ সেটা পেয়ে যাব। তাহলে দেখো অন্যান্য ব্যয় কি কি আছে এটা একটু দেখি। অন্যান্য ব্যয় এখানে একটাই আছে, সেটা হচ্ছে 15% ব্যাংক জমাতিরিক্তের সুদ। এবার আসো এই ব্যাংক জমাতিরিক্তের সুদটা আমরা কিভাবে বের করতে পারি। সো এখানে বলা হয়েছে 40,000 টাকা আমরা আমাদের ব্যাংক জমাতিরিক্ত নিয়েছি, যেটা 15% করে। তাহলে 40,000 টাকা এটার উপরে যদি আমরা 15% করি, সেটা হবে হচ্ছে আমাদের পুরো 1 বছরের জন্য ব্যাংক জমাতিরিক্তের সুদ। কিন্তু এই তারিখটা একটু আমরা খেয়াল করি, আমরা করছি 2017 সালের 30 জুন পর্যন্ত তারিখের জন্য একটা হিসাব। তো এখানে আমরা আমাদের এই যে ব্যাংক জমাতিরিক্ত এটা গ্রহণ করেছি জানুয়ারি মাসের 31 তারিখে। তার মানে এটার কার্যকারিতা শুরু হবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে। ফেব্রুয়ারির 1 থেকে যদি আমরা জুন পর্যন্ত কাউন্ট করি, দেখো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, টোটাল দেখো 5 বছর হচ্ছে, রাইট? সো আমরা শুধুমাত্র 5 বছরের জন্যই সুদ বের করব। তাহলে এই যে 40,000 টাকা, এটার উপর 15% করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে টোটাল 12 মাসের জন্য। তো 12 দিয়ে ভাগ করি যদি এবং 5 দ্বারা যদি গুণ করি, তাহলে যে অ্যান্সারটা পাবো ওইটাই হচ্ছে আমাদের ব্যাংক জমাতিরিক্তের সুদ। তাহলে আমরা আমাদের প্রশ্নে চলে যাই, অর্থাৎ উত্তরে। এখানে তাহলে আমরা কি লিখব, ব্যাংক জমাতিরিক্তের সুদ। এবার তাহলে এটার ক্যালকুলেশনটা কি হবে, 40,000 টাকা এটার উপর 15% করতে হবে এবং 12 দিয়ে ভাগ করতে হবে, 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো প্রথমে 40,000 টাকা, এটার যদি আমরা 15% করি পেয়ে যাব 6,000 টাকা। 6,000 টাকাকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি এবং 5 দিয়ে গুণ করি, তাহলে পেয়ে যাচ্ছি 2500 টাকা। তাহলে এখন এই 2500 টাকা আমাদের 9,000 টাকা থেকে মাইনাস করতে হবে। তাহলে 9,000 থেকে যদি 2500 টাকা মাইনাস করি, আমরা পেয়ে যাচ্ছি 6,500 টাকা। এই যে 6,500 টাকা পেলাম, এটার নামই হচ্ছে নিট মুনাফা। ঠিক আছে, তাহলে এটার নামই হচ্ছে নিট মুনাফা। তাহলে এখানে আমরা নিট মুনাফার পরিমাণ পেয়েছি 6,500 টাকা। তারপর চলে যাচ্ছি পরবর্তীতে গ নাম্বার প্রশ্নটা। গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত 1,06,500 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তার মানে পুরো আর্থিক অবস্থার বিবরণী আমাদের এখন দেখাতে হবে। প্রথমে দেখাতে হবে সম্পদের পরিমাণ, তারপর দেখাতে হবে দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ। তাহলে প্রথমে আমাদের দেখাতে হবে সম্পদের পরিমাণ, এবং সম্পদের মধ্যেও আমরা প্রথমে দেখাবো কি, স্থায়ী সম্পদের পরিমাণ। তাহলে দেখো এবার আমরা প্রশ্নে চলে যাই, কি কি স্থায়ী সম্পত্তি আমাদের এখানে আছে। আমাদের এখানে স্থায়ী সম্পত্তি হিসেবে শুধু ইজারা সম্পত্তিটাই আছে এবং ইজারের সম্পত্তিটার অবলোপনও এখানে আছে। তো প্রথমে আমরা লিখি ইজারা সম্পত্তি।
ইজারা আমাদের দেওয়া আছে 1,20,000 টাকা এবং এটার অবলোপন যেহেতু তৈরি হয়েছে, সো অবলোপনটা কি করব, মাইনাস করে দিব। অবলোপন কিন্তু আমরা আগের অঙ্কে পেয়েছিলাম 15,000 টাকা, তাই না? তাহলে অবলোপন আমরা এখানে মাইনাস করব 15,000 টাকা। তাহলে দেখো 1,20,000 টাকা, এখান থেকে যদি আমরা 15,000 টাকা মাইনাস করি তাহলে কত পেয়ে যাচ্ছি, আমাদের মোট স্থায়ী সম্পত্তির পরিমাণ পেয়ে যাচ্ছি 1,05,000 টাকা। এবার দেখো আমাদের এই প্রশ্নের মধ্যে কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ নেই, সো এই জিনিসটা আমরা স্কিপ করে সরাসরি চলে যাচ্ছি চলতি সম্পদের পরিমাণের মধ্যে। এখন তাহলে আমাদের এখন খুঁজতে হবে কি কি চলতি সম্পত্তি আছে। তো প্রথম চলতি সম্পত্তি দেখো একদম শুরু থেকে আমরা স্টার্ট করব। প্রথমেই দেওয়া আছে দেনাদার। এবার দেনাদারের সাথে কিন্তু আরও কাজ আছে। দেখো এখানে কুরিনের পরিমাণ একটা আছে, কুরিন সঞ্চিতির পরিমাণ আছে, দুইটাই আছে। তাহলে প্রথমে আমরা কি করব, আমরা দেনাদারের পরিমাণটা আগে লিখি। দেনাদার আমরা দেখেছিলাম 73,000 টাকা। তাহলে এখান থেকে প্রথমে আমরা কুরিনের পরিমাণ বাদ দিব। অবশ্যই মাথায় রাখবে এই কুরিন এবং কুরিন সঞ্চিতি যেটা শুধুমাত্র সমন্বয়ে থাকবে সেটাই আমরা দেনাদার থেকে মাইনাস করব। তাহলে কুরিন আমরা পেয়েছিলাম 3,000 টাকা, তাহলে মাইনাস করলে পাচ্ছি 70,000 টাকা। এবং কুরিন সঞ্চিতি আমরা পেয়েছিলাম, যেটা নতুন কুরিন সঞ্চিতি, সেই কুরিন সঞ্চিতি আমরা পেয়েছিলাম 3,500 টাকা। তাহলে 3,500 টাকা আমরা এখান থেকে মাইনাস করে দিচ্ছি। তাহলে আমরা একটু দেখি কত আসে, 70,000 টাকা। এখান থেকে যদি আমরা 3,500 টাকা মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 66,500 টাকা। সো এখানে আমাদের এই 66,500 টাকা হচ্ছে টোটাল দেনাদারের পরিমাণ বা নিট দেনাদারের পরিমাণ। এরপর আমরা দেখি বাকি আর কি কি চলতি সম্পত্তি আছে। সো এখানে দেখো একটা কিন্তু আছে অগ্রিম ভাড়া। আবার এখানে বলেছে অগ্রিম ভাড়ার মধ্যে 6,000 টাকা উত্তীর্ণ হয়ে গেছে। তো প্রথমে আমরা একটু দেখি অগ্রিম ভাড়া যদি লিখি, দেখো অগ্রিম ভাড়া আমরা এখানে পেয়েছি কত, অগ্রিম ভাড়া এখানে আছে 10,000 টাকা। তাহলে অগ্রিম ভাড়া প্রথমে লিখি 10,000 টাকা। এবার এখান থেকে বাদ যাবে মেয়াদ উত্তীর্ণ, যতটুকুর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেটা আর আমরা আনবো না। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 6,000 টাকার, সো এটা বাদ দিয়ে শুধুমাত্র 4,000 টাকা আমাদের এখানে চলে আসবে। তারপর আমরা দেখি আর কি কি আছে। তারপর আরেকটা বিষয় ছিল, এই যে দেখো আমরা একদম সরাসরি যেটা দেখতে পাচ্ছি আমাদের রেয়া মিলের উপরে সমাপনী মজুত পণ্য 63,500 টাকা, এটাও কিন্তু আমাদের একটা চলতি সম্পদ। সো এটাও কিন্তু চলে আসছে। তাহলে সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য, তাহলে সমাপনী মজুত পণ্য আমরা এখানে পেয়েছি 63,500 টাকা। ওকে, দেখো আর কিন্তু এখানে তেমন কোনো চলতি সম্পদ নেই, এখানে কোনো নগদ নেই, এখানে কোনো ব্যাংক জমা নেই, কিছুই নেই। যতটুকু ছিল সবটুকুই আমরা কিন্তু নিয়ে এসেছি। তাহলে এখন আমাদের কি করতে হবে, টোটাল চলতি সম্পদটা যোগ করতে হবে। তাহলে টোটাল চলতি সম্পদটা আমরা একটু দেখি কত আসে। এখানে আমাদের টোটাল চলতি সম্পদটা চলে আসছে কত, 1,34,000 টাকা। আচ্ছা, পাশাপাশি দেখো আর কিন্তু কোনো সম্পদও আমাদের এখানে অবশিষ্ট নেই। সো এখানে আমরা প্রথমে আমাদের স্থায়ী সম্পত্তি পেয়েছি 1,05,000 টাকা, আর এখানে আমাদের চলতি সম্পদ পেয়ে গেলাম 1,34,000 টাকা। সো এখন যদি দুইটা যোগ করি, দুইটা যোগ করে আমাদের টোটাল সম্পদের পরিমাণ দাঁড়াচ্ছে 2,39,000 টাকা। তাহলে এখানে আমরা লিখে দিব মোট সম্পদ 2,69,000 টাকা। এখন দেখো মোট সম্পদের অংশটুকু শেষ করে ফেলেছি। এখন আমাদের দায় এবং মালিকানা সত্ত্বের যে অংশটুকু আছে সেই অংশটুকু বের করতে হবে। এখন তাহলে আমরা দেখি আমাদের রেয়া মিল থেকে বা সমন্বয় থেকে আমরা মালিকানা সত্ত্ব এবং দায়ের কি কি পরিমাণ পেয়ে যাই। তো যেহেতু প্রথমেই আমাদের প্রশ্নের মধ্যেই দেখো, প্রশ্নের মধ্যেই কিন্তু বলা ছিল মালিকানা সত্ত্বের সমাপনী পরিমাণ হচ্ছে 1,06,500 টাকা। সো এটা যেহেতু পেয়ে যাচ্ছি, আমরা প্রথমে আগে লিখে নেই সমাপনী মালিকানা সত্ত্ব, যেটা দেওয়া আছে সেটা আগে আমরা লিখে নিব। সমাপনী মালিকানা সত্ত্ব, যেটার পরিমাণটা দেওয়া আছে কত, 1,06,500 টাকা। তাহলে এটা আমরা লিখে ফেলি 1,06,500 টাকা। এরপর আমরা চলে যাচ্ছি
তারপরে এখন আমরা দেখি যে কি কি চলতি দায় বা দীর্ঘমেয়াদী দায় কি কি আছে। তো এখানে কিন্তু আমাদের কোনো দীর্ঘমেয়াদী দায় নেই, কোনো ঋণ নেই, ব্যাংক ঋণ এরকম টাইপের কোনো ঋণ নেই, কিন্তু আমাদের এখানে চলতি দায়ের পরিমাণ আছে, তাই না? চলতি দায় এখানে আছে, দেখো এখানে এই যে ব্যাংক জমাতিরিক্ত, এটা আমাদের জন্য একটা চলতি দায়। সো এটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি, এটা একদম সরাসরি লিখে ফেলি। আমরা প্রথমে লিখব কি, আমরা লিখব চলতি দায়। এখন আমরা বের করছি চলতি দায়ের পরিমাণ। সো চলতি দায়ের পরিমাণে প্রথমে আছে ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত আমরা পেয়ে যাচ্ছি কত? ব্যাংক জমাতিরিক্ত আমাদের এখানে দেওয়া আছে 40,000 টাকা। তারপর আমরা কত পেয়ে যাচ্ছি দেখো, তারপর আমাদের এখানে একটা পাওনাদারের পরিমাণ ছিল, পাওনাদার ছিল 90,000 টাকা। তাহলে এখানে আমরা লিখে ফেলি পাওনাদার 90,000 টাকা। এরপর সবার শেষে যেটা দেখো, এখানে কিন্তু আমরা একটা ব্যাংক জমাতিরিক্তের সুদ পেয়েছিলাম, এবং ব্যাংক জমাতিরিক্তের সুদ নামে যেহেতু আমাদের রেয়া মিলে আর কোনো এন্ট্রি নেই, সো আমরা ধরে নিব এই ব্যাংক জমাতিরিক্তের সুদটা বকেয়া আছে, এবং যখন কোনো ব্যয় বকেয়া থাকে সেটাকে কিন্তু আমরা সরাসরি বকেয়া হিসেবে চলতি দায়ের মধ্যে লিখে দিতে পারি। তাহলে বকেয়া ব্যাংক জমাতিরিক্তের সুদ, দেখো বকেয়া ব্যাংক জমাতিরিক্তের সুদ কিন্তু আর কষ্ট করে তোমার বের করতে হবে না। এখানে আমরা কিন্তু অলরেডি খ নাম্বার প্রশ্নে সেটা বের করেছি, সেটার অ্যান্সারটা ছিল কত? 2500 টাকা। তাহলে দেখো আর কোনো চলতি দায়ও আমাদের এখানে নেই, আবার দীর্ঘমেয়াদী দায়ও এখানে নেই। সো যেহেতু যতটুকু আছে এতটুকুই আমরা পেয়ে গেছি অলরেডি, আমরা এখন সবগুলোকে যোগ করে দিব। তাহলে দেখো টোটাল চলতি দায় যদি আমরা যুক্ত করি, তাহলে এখানে পেয়ে যাচ্ছি টোটাল চলতি দায়ের পরিমাণ বা টোটাল দায়ের পরিমাণ 1,32,500। এবার তাহলে এই মালিকানা সত্ত্ব এবং এই চলতি দায় দুইটাকে যদি আমরা একসাথে যোগ করে দেই, তাহলে দেখো টোটালটা কিন্তু মিলে যাচ্ছে, তাই না? আমরা এখানে টোটাল পেয়ে যাচ্ছি কত? টোটাল পেয়ে যাচ্ছি 2,39,000 টাকা, 2,39,000 টাকা। এবার দেখো আমাদের মোট সম্পদের পরিমাণও কিন্তু 2,39,000 টাকা ছিল, 39,000 টাকা। আবার দেখো আমরা যে মালিকানা সত্ত্ব পেলাম, মোট মালিকানা সত্ত্ব দায় যেটা পেলাম, সেটাও কিন্তু পেয়ে যাচ্ছি 2,39,000 টাকা। তাহলে আমরা যখন দেখব যে আমাদের মোট দায় এবং মোট মালিকানা সত্ত্ব যোগফল পাশাপাশি মোট সম্পদের যোগফল দুইটা যখন মিলে যাবে, আমরা ধরে নিব যে আমাদের পুরো আর্থিক অবস্থার বিবরণীটা ঠিক আছে। তাহলে এটা তো আমরা বুঝতেই পারলাম যে পুরো আর্থিক অবস্থার বিবরণী ঠিক আছে। এখন আমরা একটু আমাদের অ্যান্সারের সাথে মিলাই। দেখো আমাদের অ্যান্সারে নিট মুনাফা এসেছিল 6,500, তো এটাও ঠিক আছে। আবার দেখো আমরা যে অঙ্কটা করলাম, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী করলাম, সেখানেও কিন্তু যোগফলটা এসেছে কত? 2,39,000 টাকা। তাহলে টোটাল অ্যান্সারটাই কিন্তু আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি। তো আবারও বলে রাখি, এখানে যখনই আমরা আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণী করতে যাব, অবশ্যই ঠান্ডা মাথায় পুরো সমন্বয় এবং পুরো রেয়ামিলটা আগে আমরা চেক করব, কোথায় কি বলা আছে, সমন্বয়ের কোন অংশটা কোন অংশের মধ্যে যুক্ত হবে, সব কিছু আগে আমরা ডিটেলসে লিখে তারপর সেটা অনুযায়ী আমাদের ধাপে ধাপে আর্থিক অবস্থা বিবরণীটা প্রস্তুত করতে হবে। আর্থিক অবস্থা বিবরণী বা আর্থিক বিবরণী যতগুলো আছে প্রত্যেকটাতে যদি তুমি পারদর্শী হতে চাও, অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং ধাপে ধাপে ঠান্ডা মাথায় ম্যাথগুলো করতে হবে। ওলট পালট করা যাবে না এবং হিসাবগুলোকেও ওলট পালট করা যাবে না। আশা করছি পুরো অঙ্কটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো, প্রত্যেকটা লেনদেন প্রত্যেকটা সমন্বয়ে সবার আয়ত্তে চলে এসেছে। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।